স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আজকে আমরা এই অংশটা থেকে পড়ব। কালকের অংশর কারোর কোনো সমস্যা আছে? প্রিয়াঙ্কা বা দোতান, কোনো সমস্যা? না ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, বলে আচ্ছা। আজকে আমরা ক্রিয়াপদের এই ভাগগুলো পড়ব। মূলত এই ভাগগুলো প্রত্যেকটাই ধাতুর সঙ্গে, ধাতু থেকে এসেছে। ধাতুর সঙ্গে যখন বিভক্তিটা যুক্ত হয়ে গেছে, তারপর এই ক্রিয়াগুলো গঠিত হয়েছে। আচ্ছা, আমরা যখন এই ভাগটা আগে পড়ব, তো এই ভাগটা পড়ার আগে একটা বিষয় পড়ব। এই যে ক্রিয়াপদের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, যৌগিক ক্রিয়া দিয়ে আমরা প্রথমেই শুরু করব। আমরা ফার্স্ট শুরু করব মৌলিক ক্রিয়া দিয়ে, ঠিক আছে? গঠন অনুযায়ী ক্রিয়ার যে ভাগগুলো রয়েছে, তাহলে এটা আমরা কি জানি সকলেই, যে ধাতু তার সঙ্গে বিভক্তি যুক্ত হলে তবেই সেটা ক্রিয়াপদ হিসাবে গঠিত হয়। ওকে, তাহলে আমরা যখন মৌলিক ক্রিয়া পড়ব, মৌলিক ক্রিয়াটা কি? আগে মানতে হবে যে যে ধাতুগুলোর কথা বলা হচ্ছে সেই ধাতুগুলো একদমই অবিভাজ্য, অর্থাৎ যে ধাতুগুলোকে বিশ্লেষণ করা যাবে না, যে ধাতুগুলোকে বিশ্লেষণ করা যাবে না তাদেরকে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু বলা হয়। তো সেই মৌলিক ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত করা হচ্ছে, তখন সেটা মৌলিক ক্রিয়াপদ রূপে উৎপন্ন হবে। যেমন, এবার আমার কথা হলো, তাহলে কোন ধাতুগুলোকে বিশ্লেষণ করা যায় না? যদি প্রশ্ন আসে যে কোন ধাতুগুলোকে বিশ্লেষণ করা যাবে না, তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে, যেমন হলো কর, ধাতুর নিচে হসন্ত হবে খেল, তারপরে হচ্ছে চল, তারপরে হচ্ছে পর, তারপরে হচ্ছে জল, মানে কোনো কিছু জ্বলছে, তারপরে হচ্ছে মর, তারপর হচ্ছে শুন, মানে সোনা, তারপরে হচ্ছে গা, খা। এই এই ধাতুগুলো হচ্ছে, এগুলোকে কোনো মতেই বিশ্লেষণ করা যায় না। এই ধাতুগুলো তাহলে হলো মৌলিক ধাতু, ঠিক আছে? এই ধাতুটার সঙ্গে যখন আমরা কোনো বিভক্তি যুক্ত করব, যখন কোনো বিভক্তি যুক্ত করব, তো তাকে আমরা বলবো মৌলিক ক্রিয়া। যেমন ধরো আমি বললাম, লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। এই যে লাইনটা, লেখাপড়া করে যেই, এই যে লেখাপড়া, এই যে পড়াটা, এটা কি হচ্ছে? লেখাপড়া করে, তাহলে এই কর ধাতু থেকে আসছে, এটা মৌলিক ক্রিয়াটা। আর গাড়ি ঘোড়া চড়ে সে, এই চর, চর ধাতু, তার সঙ্গে দেখো একার যুক্ত হয়েছে, এই যে করে। তাহলে লেখাপড়া করে যেই, যদি লেখাপড়া করে, এই যে করে শব্দটা আছে দেখো একার, তাহলে এটা হলো বিভক্তি, করটা হচ্ছে ধাতু, কর প্লাস হচ্ছে এ, এই যে এ বিভক্তি যুক্ত হয়ে তবেই এটা কি হলো? ক্রিয়াপদ। তাহলে লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সে, ঠিক আছে? তাহলে এগুলো হলো মৌলিক ক্রিয়া। তাহলে প্রথমটা হলো মৌলিক ক্রিয়া। নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো সাধিত ধাতু বা সাধিত ধাতুজ ক্রিয়া, যেটা নেক্সট। এগুলো সব ক্রিয়াপদের গঠন অনুযায়ী শ্রেণী বিভাগ, গঠন অনুযায়ী ক্রিয়াপদের শ্রেণী বিভাগ। নেক্সট হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া। শব্দ বা ধাতুর সঙ্গে যখন ধাত্ববয় প্রত্যয় যোগ করা হবে, তাহলে শব্দ বা ধাতু, এই শব্দ বা ধাতুর সঙ্গে যখন ধাত্ববয় প্রত্যয়, সেটা কি বস্তু জানতে হবে। আগে জানতে হবে যে প্রত্যয় কাকে বলে।
হচ্ছে যে যখন আমরা কোনো প্রত্যয় হচ্ছে যে যখন আমরা কোনো কি করব না যখন আমরা কোনো শব্দ বা ধাতুর সঙ্গে কি করতে হবে, একটা প্রত্যয় যুক্ত করতে হবে, দিলে একটা নতুন শব্দ গঠন হবে, তাকে আমরা প্রত্যয় বলি। এবার ধাত্ববয় প্রত্যয়টা কি? ধাত্ববয় প্রত্যয়টা হচ্ছে ধাতুর সঙ্গে যখন প্রত্যয়টা যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি ধাত্ববয় প্রত্যয়। ধাতুর সঙ্গে যখন প্রত্যয়টা যুক্ত হয় তখন তাকে আমরা বলছি ধাত্ববয়, তখন আমরা বলছি তাকে ধাত্ববয় প্রত্যয়। ঠিক আছে, এবার তাহলে প্রত্যয়টা আমরা জানলাম। এবার শব্দ বা ধাতুর সঙ্গে যখন আমরা প্রত্যয়টাকে যুক্ত করছি, অর্থাৎ সেই ধাত্ববয় প্রত্যয়টাকে যুক্ত করে দিচ্ছি, যে ধাতুটা পাওয়া যায় তাকে আমরা বলছি, মানে ধাতুকে যুক্ত করলে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করে ধাতুই পাওয়া যাবে, তাহলে সেটা হবে সাধিত ধাতু। আবার তার সঙ্গে যখন আমরা বিভক্তিটা যুক্ত করব তবে সেটা ক্রিয়াপদ হবে, তাহলে এইভাবে, তাহলে এটাকে আমরা কি বলবো? সাধিত ধাতুজ ক্রিয়া। তাহলে এটাকে আমরা বলবো সাধিত ধাতুজ ক্রিয়া। তাহলে আগে আমাদেরকে কনফার্ম থাকতে হবে যে ধাত্ববয় প্রত্যয়টা কি। ধাত্ববয় প্রত্যয় ধাতুর সঙ্গে বা শব্দের সঙ্গে যখন তুমি প্রত্যয় যুক্ত করছো, আমরা অন্য সময় কি দেখবো, একটা নতুন শব্দ গঠন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো একটা নতুন ধাতু পাচ্ছি, তাহলে তাকে আমরা বলবো ধাত্ববয় প্রত্যয়। কিভাবে? যেমন দেখো, যদি আমি বলি যে, একটু সহজ করে বলি, প্রথমে বলি যে পর বলি, ঠিক আছে? দেখো, পর একটা ধাতু, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে আমরা কি পাচ্ছি? পড়া। তাহলে পড়াটা কি হবে? এটাও কিন্তু ধাতু থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এইটাকে আমরা বলছি ধাত্ববয় প্রত্যয়। শব্দ বা ধাতুর সঙ্গে যখন এই জাতীয় প্রত্যয়টা যুক্ত হবে, দিলে কি হবে? আবার একটা ধাতুই পাবো। ঠিক যেমন দেখো, সেম সেম এইগুলোই পাবো। তাহলে এটাকে কি হবে? এর থেকে যে, এটাকে আমরা বলবো সাধিত ধাতু, আর এই সাধিত ধাতু থেকে যে ক্রিয়াপদটা নিষ্পন্ন হবে তাকে আমরা বলবো সাধিত ধাতুজ ক্রিয়া। কিভাবে ক্রিয়াপদ নিষ্পন্ন হবে? এর সঙ্গে আমাকে বিভক্তি যুক্ত করতে হবে, তবেই ক্রিয়াপদটা পাবো। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে উদাহরণ কি হবে? সাধিত ধাতুজ ক্রিয়ার উদাহরণ কি হবে? একটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম যে কেউ আমার নতুন কলমটা হাতিয়েছে। যদি বলি যে কেউ আমার নতুন কলমটা হাতিয়েছে, তাহলে এর উত্তরটা কি হবে? এর এখানে সাধিত ধাতুজ ক্রিয়া কোনটা হবে? কেউ আমার নতুন কলম হাতিয়েছে। এখানে হাতিয়েছেটা হলো সাধিত ধাতুজ ক্রিয়া। কেন? প্রথমত হাত হাত হচ্ছে তোমার এখানে ধাতুটা, তার সঙ্গে তোমার কি বলে প্রত্যয়, হাতিয়েছে, হাত, হাতা আর কি, ঠিক আছে? আ প্রত্যয় যুক্ত হয়েছে। আর হাতিয়েছেটা হচ্ছে এছে, এই যে এ, তাহলে এটা হলো বিভক্তি যুক্ত হয়েছে, তবেই এটা ক্রিয়াপদ হয়েছে। সেই জন্য এটা হবে সাধিত ধাতুজ ক্রিয়া। আর হাত আর আ থেকে আমরা হাতাটাই পেয়েছি। এই হাতাটাও, এটাও ধাতু ছিল, যেটা উৎপন্ন হয়েছে সেটাও ধাতুই উৎপন্ন হয়েছে। সেই জন্য এটাকে আমরা কি বলবো? সাধিত ধাতুজ ক্রিয়া। ঠিক আছে, চলো নেক্সট হলো, কারোর বুঝতে অসুবিধা হয়েছে সাধিত ধাতুজ ক্রিয়াটা? আচ্ছা, নেক্সট না ম্যাম, হ্যাঁ, প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এবার এক্ষেত্রে বলবো এই সাধিত ধাতুজ ক্রিয়াটা আবার তিন প্রকার। কিভাবে, কি কি? একটা হচ্ছে প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া, আরেকটাকে আমরা বলছি নাম ধাতুজ ক্রিয়া বা নাম ধাতু, আরেকটাকে আমরা বলছি ধন্যাত্ম। সব পড়বো পর্ব। তাহলে ফার্স্ট হলো প্রযোজক ক্রিয়া।
আমরা প্রযোজক শব্দটাকে একটা অর্থে পাই। প্রযোজক কি অর্থে আমরা পাই? যে নিজের কাজটা নিজে করে না, অন্যকে দিয়ে কাজটা করায়। যে নিজে কাজটা সম্পন্ন করছে না, অন্যকে দিয়ে কাজটা সম্পন্ন করায়, তাকে আমরা বলছি অলওয়েজ প্রযোজক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে নিজে কাজ করবে না, যে অন্যকে দিয়ে কাজ করাবে, সে হচ্ছে প্রযোজক। তাহলে যে ধাতুতে অন্য ব্যক্তিকে কোনো কাজে নিযুক্ত করা বোঝায়, যে ধাতুতে অন্য ব্যক্তিকে কাজে নিযুক্ত করা বোঝায়, তাকে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়াকে, এটা একটা ধাতু, এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হলো নিযন্ত। এই যে নিজ, নিজ থেকে কাজটা করা হয়েছে, নিজের কাজ, নিযন্ত। এই নিযন্ত ধাতু বলা হয়। এই ধাতুর শেষে এই যে নিচ, ধাতুটার পরে নিচ, নিচ প্রত্যয় যুক্ত করা হয়। আরেকটা হয় আপ্রত্যয় যুক্ত করা হয়। ধাতুর শেষে নিচ প্রত্যয় যুক্ত করা হয় অথবা আপ্রত্যয় যুক্ত করা হয়, তবেই সেটা কিন্তু প্রযোজক ধাতু হবে। আর প্রযোজক ধাতুর সঙ্গে যখন বিভক্তিটা যুক্ত করবে, তখন সেটা প্রযোজক ক্রিয়া হবে। তাহলে আগেই বলে দিলাম যে এই ধরনের ধাতু যে নিজেই নিজের কাজটা করে না, অন্যকে দিয়ে তার কাজটা করায়, তাকে আমরা অলওয়েজ বলছি প্রযোজক ক্রিয়া। হলো। এবার প্রযোজক ক্রিয়ার আরেকটা শর্ত হচ্ছে, এই প্রযোজক ক্রিয়া এর সঙ্গে ওই যে নিচ প্রত্যয় বসবে, নইলে আপ্রত্যয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপ্রত্যয়টাকে যুক্ত করতে দিই, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম সই কেবা শুনাইলো শ্যাম নাম, সই কেবা শুনাইলো শ্যাম নাম। তাহলে এই যে শুনাইলো, এই যে শব্দটা রয়েছে বৈষ্ণব পদাবলীর, তোমাদেরই দেখো বৈষ্ণব পদাবলীর একটা অংশ, তাই না? এটা আমি করিয়েছিলাম। লাইনটা কি ছিল? লাইনটা হচ্ছে যে সই কেবা শুনাইলো শ্যাম নাম। তাহলে এখানে ক্রিয়াটা কোনটা হবে? অবশ্যই শুনাইলো। কিন্তু শর্তটা কি হবে? শর্তটা কি ছিল? কে অন্য কেউ কাজটা করছে, তাহলে সই কে বা শুনাইলো, অন্য কেউ কাজটা করলো, শুনাইলো। এখানে দেখো শুন প্রথমে হলো ধাতু, ধাতুটার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, এই দেখো আ, আ প্রত্যয়, শুনা, শুনা আ থেকে শুনা, তাহলে এটা হলো আ প্রত্যয় যুক্ত হলো, প্লাস হচ্ছে ইলো, ইলোটা কি? ইলোটা হলো বিভক্তি, তবে এটা ক্রিয়াপদ হিসেবে গঠন হলো। কি বোঝাতে পারলাম? সই কে বা শুনাইলো শ্যামনাম, এইভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে এটাকে আমরা বলবো তাহলে প্রযোজক ধাতু, তবে এটাকে আমরা বলতে পারবো প্রযোজক ধাতু। যেমন দেখো এখানে আরেকটা বলছি, কর্তা বাবু তোমাকে জুতাবে। কর্তা বাবু কাজটা করছে, তুমি করছো না, তাহলে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছ, তোমাকে জুতাবে। এই যে জুতাবে, জুত, জুত হচ্ছে তোমার জুতটা হচ্ছে ধাতুটা, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আর প্লাস হচ্ছে ইবে, ইবেটা হচ্ছে বিভক্তি, তবে ওটা জুতাবে হয়েছে, ঠিক আছে? এইভাবে করতে হবে। যেমন পরেরটা, তোমার বিষাইছে বায়ু, এই যে বিষাইছে, বিষ, বিষটা হচ্ছে ধাতু, বিষা আ প্রত্যয় যুক্ত হয়েছে, আর ইছে, ইছে হচ্ছে তোমার বিভক্তি, তবেই এটা প্রযোজক ক্রিয়া পরিণত হয়েছে। প্রথমে ধাতুটা বের করে নেব, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করব, তারপর একটা বিভক্তি যুক্ত করব, তবে সেটা প্রযোজক ক্রিয়া। নেক্সট, নেক্সট হচ্ছে ধন্যাত্মক ক্রিয়া। আমরা জানি ধন্যাত্মক ক্রিয়া, এই ধ্বনির একটা তোমার কি বলে একটা প্রবণতা থাকে ধন্যাত্মক ক্রিয়াতে, তাই তো? অর্থাৎ অনুকার শব্দ বা ধন্যাত্মক শব্দগুলো ধাতু রূপে ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? ধন্যাত্মক শব্দ
হিসাবে ব্যবহৃত হয়। কিভাবে হবে? যেমন ধরো আমি একটা লাইন বলছি, ছেলেটা সকাল থেকে রাগে ফুঁসছে। ছেলেটা সকাল থেকে ফুঁসছে রাগে। তাহলে এই যে ফুঁসছে, এই যে এই ফুঁস শব্দটা, এটা হচ্ছে তোমার ধন্যাত্মক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। বা ধরো আমি আরেকটা বললাম, সাপোজ কপালে নাইকো ঘি ঠক ঠকালে হবে কি। এই যে ঠক ঠকালে, দেখো এই যে ঠক ঠকালে, এই ঠকালে, ঠক, ঠকটা হচ্ছে তোমার ধাতু হিসেবে ব্যবহার করেছে, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, ঠক ঠকা, আর লে মানে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আর ইলে, ইলেটা হচ্ছে বিভক্তি। বোঝা গেল? ঠকটা হলো ধাতু, প্লাস হচ্ছে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আর প্লাস হচ্ছে ইলে বিভক্তি যুক্ত হয়েছে, তবে এটা ধন্যাত্মক ক্রিয়া হবে। এক কথায় যেটা মাথায় রাখবে যে এই ধরনের শব্দ যেখানে তোমার ধাতুটা, এই সরি তোমার কি বলে, ধন্যাত্মক শব্দটা ধাতু রূপে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, নেক্সট হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়াটা কি? সংযোগমূলক ক্রিয়াটা হচ্ছে যে নামপদ অথবা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি মৌলিক ক্রিয়ার সংযোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে সংযোগমূলক ক্রিয়াপদ বলে। তাহলে নামপদ এবং একটা অসমাপিকা ক্রিয়া, হয় নামপদ থাকবে নইলে অসমাপিকা ক্রিয়া থাকবে। এবার কথা হলো, নামপদটা তোমরা জানো না, কিন্তু অসমাপিকা ক্রিয়াটা জানো। নামপদ তোমরা জানো অবশ্যই, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়, এই চারটে হচ্ছে নামপদ। তো এক্ষেত্রে বিশেষ্য, বিশেষণ এগুলোর কথা আমি বলছি। তো এই জায়গাটা এবং সর্বনাম এইগুলো থাকবে, অথবা একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, তার সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হবে, তাহলেই কি হবে, সংযোগমূলক ক্রিয়াটা যুক্ত মানে তৈরি হয়ে যাবে। যেমন আবার তোরা মানুষ হ, তাহলে আবার তোরা মানুষ হ, এখানে মানুষটা হচ্ছে নামপদ, বিশেষ্য পদ, এই হটা দেখো মৌলিক ক্রিয়া। ঠিক আছে, তাহলে নামপদ আছে, আর তোমার কি বলে মানে বিশেষ্য পদটা রয়েছে, আর মৌলিক ক্রিয়াটা রয়েছে, দিলে এটা কি হয়েছে, এটা সংযোগমূলক ক্রিয়া হয়েছে। যেমন ধরো আমি বললাম আরেকটা, ইচ্ছা কর, ইচ্ছা কর, এই ইচ্ছাটা দেখো বিশেষ্য পদ, মনের যে অনুভূতি ভাব, আর কর হচ্ছে তোমার ধাতুটা। ঠিক আছে, মৌলিক ধাতু, যেটা অবশ্যই মৌলিক হতে হবে, তাহলে এটাকে আমরা কি বলবো, তবেই এটা সংযোগমূলক হয়েছে। এবার এই সংযোগমূলক ধাতুটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এই সংযোগমূলক ধাতুটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো যুক্ত ক্রিয়া, আর একটা কি হবে, আর একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে যুক্ত ক্রিয়া, আর আরেকটা আমরা বলবো যে সংযোগমূলক ধাতুকে মূলত আরেকটা হচ্ছে তোমার নাম ক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, মানে যৌগিক ধাতু বলে থাকি আর কি। ঠিক আছে, বলে দিচ্ছি, এই যুক্ত ক্রিয়া আর একটা হচ্ছে আমরা বলি যৌগিক ক্রিয়া। ওকে, তার আগে নাম, নাম পদটা আমাদেরকে জেনে নিতে হবে, মানে নাম ধাতু যোগ, যে নাম ধাতু যেটা রয়েছে সেটা বলছি। আচ্ছা, সংযোগমূলক ক্রিয়াতে আমরা জেনেছি কি নাম পদ আগে থাকবে, তো যুক্ত ক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই, নাম পদটা থাকবে আর মৌলিক ক্রিয়াটা থাকবে, এখানে অসমাপিকা ক্রিয়াটা থাকবে না। আর অসমাপিকা ক্রিয়া কখন থাকবে, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে, যেটা একদম প্রথমে ছিল, করাচ্ছি এবার দেখো। তাহলে যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে নামপদ থাকবে আর মৌলিক ক্রিয়া কি রকম ভাবে, ছেলেটাকে ঠিক মতো মানুষ কর, দেখো এই যে মানুষ, এটা কিন্তু, এটা কি হচ্ছে বলো, মানুষ, এটা হচ্ছে নামপদ, আর মানুষ কর, করটা হচ্ছে তোমার মৌলিক ক্রিয়া, তাহলে তবেই এটা হয়েছে যুক্ত ক্রিয়া। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো, প্রাণ বিসর্জন দে, প্রাণ বিসর্জন দে, এই যে দে, এইটা থেকে হচ্ছে মৌলিক ক্রিয়া, আর বিসর্জন যেটা হচ্ছে তোমার বিসর্জন দেওয়া, এটা হচ্ছে তোমার নামপদ, তাহলে নামপদ আর মৌলিক ক্রিয়া
এটাকে আমরা বলবো যুক্ত ক্রিয়া, ঠিক আছে? আর এটাকে আমরা বলবো যুক্ত ক্রিয়া। আর যৌগিক ক্রিয়াটা হলো, যৌগিক ক্রিয়াটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে মৌলিক ক্রিয়া যোগ করলে যে ক্রিয়াপদ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। অর্থাৎ আগেরটা আমরা পড়েছিলাম কি সংযোগমূলক ক্রিয়াতে দুটোই ছিল, মৌলিক এই নাম ধাতুটাও ছিল, মনে করে দেখো, আর অসমাপিকা ক্রিয়াটাও ছিল। কিন্তু যুক্ত ক্রিয়া, তাকে তো দুই ভাগে ভাগ করা যায়, একটা যুক্ত ক্রিয়া একটা যৌগিক ক্রিয়া। যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছি, শুধুমাত্র নাম ধাতুটা ছিল, কিন্তু যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি দেখবো, অসমাপিকা ক্রিয়াটা দেখব। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, অসমাপিকা ক্রিয়াটা দেখব। তাহলে একটা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে যখন আমরা মৌলিক ক্রিয়াটাকে যুক্ত করে দিচ্ছি, তাহলে মৌলিক ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার মৌলিক ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়াটার সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হচ্ছে। যেমন কিছু খেতে দাও, তাহলে এখানে দাওটা হচ্ছে মৌলিক, দেখো ধাতু থেকে এসেছে। আর কিছু খেতে, খেতেটা বুঝতেই পারছো যে অসমাপিকা ক্রিয়া, কারণ এর ফলে কি হচ্ছে, বাক্যটার কনস্ট্রাকশন সম্পূর্ণ হচ্ছে না। যেমন দেখো সামনে গেলেই মারতে আসছে, এই যে আসছে, এইটা দেখো মারতে পর্যন্ত কি হবে, মারতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সামনে গেলেই মারতে, আর আসছেটা হচ্ছে তোমার মৌলিক ক্রিয়া, ঠিক আছে, আস ধাতু থেকে এসছে। পড়াশোনা চালিয়ে যাও, যাও ও, তাহলে চালিয়ে পর্যন্ত অসমাপিকা ক্রিয়া, যাওটা হচ্ছে মৌলিক ধাতু থেকে এসেছে, তাহলে মৌলিক ক্রিয়া হয়েছে মানে ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি ইকুয়াল টু ক্রিয়া। তাহলে এইভাবে এটা হয়েছে যৌগিক ক্রিয়া। তাহলে যতগুলো ক্রিয়াপদের শ্রেণী বিভাগ দেখালাম, বলো কোনো জায়গায় অসুবিধা হয়েছে কিনা? তাহলে এইবার দেখাবো যেটা, সেটা হচ্ছে তোমার নাম ধাতুজ ক্রিয়া। লাস্ট ওয়ান বলে দেবো, নাম ধাতুজ ক্রিয়া। কোনো অসুবিধা হয়েছে বলো? ম্যাম প্রযোজকটা কি তিন ভাগে বলছিলেন প্রযোজকটা নয়, সাধিতটা এই না, তোমার কি বলে প্রযোজকটা ভাগ বলছো তো? হ্যাঁ হ্যাঁ। না, প্রযোজকটা হচ্ছে না, প্রযোজকটা আলাদা, আর আর তোমার সাধিতটাও আলাদা। এখানে তোমার সংযোগমূলক ক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করছে, সংযোগটা, একটা হলো, তাহলে এই ধনাত্মক ক্রিয়াটা তো তাহলে ধনাত্মক ক্রিয়াটাতেই ভাগ দেওয়া হ্যাঁ পড়ে। ধনাত্মক আর প্রযোজক দুটোই আলাদা আলাদা হবে, ঠিক আছে, হুম, ঠিক। এটাও আলাদা করে দাও। ধনাত্মক প্রযোজক দুটোই আলাদা আলাদা হবে, ঠিক আছে। ধনাত্মক আর প্রযোজক দুটোই আলাদা, শুধুমাত্র সংযোগমূলককে দুটো ভাগে ভাগ করে পড়বে, একটা যুক্ত ক্রিয়া আর একটা হলো যৌগিক ক্রিয়া। শুধু এবার নাম ধাতুটা পড়াবো আলাদা। আর একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে সাধিত ধাতু যেটা আছে, সেটাকে সেটাকে হচ্ছে সেটার আন্ডারে তোমার প্রযোজক ধাতুটা পড়ে। সাধিত যে ধাতুটা রয়েছে সেটার আন্ডারে প্রযোজকটা পড়ে, কিন্তু ধনাত্মকটা সম্পূর্ণই আলাদা। এই সাধিতর আন্ডারে প্রযোজকটা পড়ে, কিন্তু ধনাত্মকটা পুরোপুরি আলাদা। আচ্ছা, এবারে হলো নাম ধাতু। নাম ধাতুটা কি? নাম ধাতুটা হচ্ছে যে, নাম ধাতুটা খুব ইজি ব্যাপার।
নাম ধাতুটা হলো যে যেখানে আমরা কি দেখছি বিশেষ্য বা বিশেষণ, বিশেষ্য অথবা বিশেষণ এই পদগুলোর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হবে, আ প্রত্যয় যুক্ত করবে, দিলে নাম ধাতু গঠিত হবে। আ প্রত্যয় যুক্ত হলে নাম ধাতু গঠিত হবে। আবার এই নাম ধাতুটা গঠিত হয়ে গেলে তার সঙ্গে বিভক্তি যুক্ত করে দিতে হবে, তাহলেই সেটা নাম ধাতুজ ক্রিয়া। আ প্রত্যয়টা গঠিত হয়ে গেলেই নাম তার সঙ্গে বিভক্তি যুক্ত করে দিতে হবে, দিলেই সেটা নাম ধাতুজ ক্রিয়া। কিভাবে? ধরো আমি বললাম চড়িয়ে গাল ফাটিয়ে দেব। এই যে আমরা বলি না চড়িয়ে গাল ফাটিয়ে দেব, দেখো চড়িয়ে চর, চর ধাতুটা তার সঙ্গে আ, চড়িয়ে আর প্লাস হচ্ছে ইয়ে, এইটা হলো বিভক্তিটা দিয়ে তবেই চড়িয়ে হয়েছে। বা ধরো আরেকটা বলছি, গরুটি দাঁতিয়েছে, দাঁত আর আ বিভক্তি, এই সরি আ প্রত্যয়, দাতা ইছে, এই ইয়েছে মানে ইচ্ছেটা হচ্ছে ইয়েছে বা ইচ্ছে হচ্ছে তোমার বিভক্তি, দাঁতিয়েছে মানে এ, এ বিভক্তি লাস্ট, এ বিভক্তিটা হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রথমে ধাতু, মৌলিক ধাতু, তারপরে হচ্ছে মানে দাঁত, দেখো এটা হলো বিশেষ্য পদ, বিশেষ্য পদ, তারপরে আপ্রত্যয়, তারপরে হচ্ছে বিভক্তি, দিলে এটা হয়ে যাবে নাম ধাতুজ ক্রিয়া। এই সাধিত ক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করতে পারো, একটা নাম ধাতুজ ক্রিয়া আর একটা প্রযোজক ক্রিয়া, ঠিক আছে? আর ওদিকে সংযোগমূলক যেটা ক্রিয়া রয়েছে তাকে দুভাগে ভাগ করবে, একটা যুক্ত ক্রিয়া, একটা যৌগিক ক্রিয়া। আর ওদিকে ধন্যাত্মক ক্রিয়াটাকে আলাদা রাখবে আর মৌলিক ক্রিয়াটাকে আলাদা রাখবে। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের পুরো এই ক্রিয়াপদ, মানে পুরো পদটা কমপ্লিট হলো আজকে। এবার আমি বিভক্তি আর ধাতুটা আলাদা করে পড়াবো, ওটা আছেও আলাদা করে পড়াবো। আচ্ছা, এবারে আসি ঘনরাম চক্রবর্তী আর বৃন্দাবন দাস, এই অংশটা বাকি ছিল, পড়িয়ে দেব। ঘনরাম চক্রবর্তী আর বৃন্দাবন দাস। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যধারার একজন কবি, উল্লেখযোগ্য কবি। ধর্মমঙ্গল কাব্যধারার একজন উল্লেখযোগ্য কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী, ঠিক আছে? মঙ্গল কাব্যতে আমরা দেখতে পাই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, এইগুলো। এই ধর্মমঙ্গল কাব্যের একজন উল্লেখযোগ্য কবি হচ্ছেন এই ঘনরাম চক্রবর্তী। ঘনরাম আছে আর রূপরাম আছে, রূপরামটা প্রবাবলি তোমাদের সিলেবাসে দেয়নি, পিএসসির সিলেবাসে আছে রূপরাম চক্রবর্তীটা, তো সেই কারণে রূপরামটাও পড়িয়ে দেব।
চক্রবর্তীর কথা আমরা পাবো। এই ঘনরাম চক্রবর্তী হচ্ছেন অষ্টাদশ শতকের একজন গুরুত্বপূর্ণ কবি। ঠিক আছে, অষ্টাদশ শতক ধর্মমঙ্গল কাব্যধারায় অষ্টাদশ শতকের উল্লেখযোগ্য কবি হচ্ছে তোমার কি বলে এই ঘনরাম চক্রবর্তী। তবে এই যে আমরা যে কবি দেখি আর কি তোমার কি বলে ধর্মমঙ্গলের যে কবিগুলোকে আমরা দেখি, যার মধ্যে প্রথম যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে ময়ূর ভট্ট। আদি কবি সম্পর্কে যদি আমরা বলি তাহলে হচ্ছে ময়ূর ভট্ট ধর্মমঙ্গলের আদি কবি। ময়ূর ভট্ট, ময়ূর ভট্টের কাব্যের নাম কি ছিল? কাব্যের নাম ছিল শ্রী ধর্ম পুরাণ। ময়ূর ভট্টের কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্ম পুরাণ। সুকুমার সেন আবার বলছেন এই গ্রন্থটি বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এটি রচিত হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি রামচন্দ্র বাড়ুজ্যের রচনা। গ্রন্থটি রামচন্দ্র বাড়ুজ্যের রচনা। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি যে হচ্ছে ময়ূর ভট্ট। আচ্ছা, সপ্তদশ শতকের একজন কবি হচ্ছেন রূপরাম চক্রবর্তী। যার কথা বলছিলাম সপ্তদশ শতকের কবি সেটা হচ্ছে রূপরাম চক্রবর্তী। প্রথম শ্রেষ্ঠ কবি বলা যেতে পারে তাকে, ধর্মমঙ্গলের প্রথম শ্রেষ্ঠ কবি বলা যেতে পারে রূপরাম চক্রবর্তীকে, কিন্তু তিনি সপ্তদশ শতকের কবি। ঠিক আছে, পরবর্তীকালে আমরা অষ্টাদশ শতকে পাচ্ছি ঘনরাম চক্রবর্তীকে, যেটা তোমাদের এসএলএসটির পাঠ্য। আর তোমরা যদি পিএসসির পরীক্ষার জন্য যখন পড়া বলে দেব, তো সেখানে এই দুটোই পড়তে হবে, রূপরামও পড়তে হবে, ঘনরামও পড়তে হবে। ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি এবং সর্বাধিক জনপ্রিয় কবি, সর্বাধিক জনপ্রিয় কবি হচ্ছেন এই ঘনরাম চক্রবর্তী। সর্বাধিক জনপ্রিয় এবং শ্রেষ্ঠ কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী। ঠিক আছে, তার সম্পর্কে বলা যায় যে তার নিবাস হচ্ছে বর্ধমান জেলার কৈয়র পরগনা দামোদর নদীর তীরে কুকুরা কৃষ্ণপুর গ্রাম। ঠিক আছে, কৃষ্ণপুর গ্রাম বর্ধমান জেলার দামোদরের তীরে কৈয়র পরগনা। তার প্রপিতামহের নাম ছিল পরমানন্দ, আর পিতামহের নাম ছিল ধনঞ্জয়, পিতার নাম ছিল গৌরীকান্ত। গৌরীকান্ত হচ্ছে ওনার পিতার নাম, আর মায়ের নাম ছিল তোমার কি বলে সীতা দেবী। ঠিক আছে, মনে করা হয় এই ধনঞ্জয় যিনি আছেন তার ছিল দুটো পুত্র, একটা হচ্ছে শঙ্কর আর একটা হলো গৌরীকান্ত। ওকে, একটা ছিল শঙ্কর আর একটা হচ্ছে গৌরীকান্ত। এই গৌরীকান্তরই সন্তান হচ্ছে তোমার ঘনরাম চক্রবর্তী। গৌরীকান্ত এবং সীতা দেবী এই দুজনে। তিনি উপাধি পেয়েছিলেন কবি রত্ন। আবার সুকুমার সেন বলছেন ওনার মায়ের নাম ছিল মহাদেবী। সুকুমার সেন বলছেন ওনার মায়ের নাম ছিল মহাদেবী। সুকুমার সেন বলছেন ওনার মায়ের নাম ছিল মহাদেবী। কবির জন্ম হচ্ছে 1669 খ্রিস্টাব্দ। তাহলে 1669 খ্রিস্টাব্দে ওনার জন্ম, তিনি কবি রত্ন উপাধি পেয়েছিলেন। কাব্যের নাম ধর্মমঙ্গল, তাকে উপাধিটি দিয়েছিলেন তার শিক্ষাগুরু। ঠিক আছে, তিনি শৈশব থেকে অত্যন্ত দুরন্ত ছিলেন, সেই জন্য পড়াশোনা শেখার জন্য তাকে তার পিতা কি করেন, রামপুরের কাছে টোলে দিয়ে আসেন, রামপুরের কাছে টোলে তাকে ভর্তি করে দেন।
রামপুরের কাছে টোলে তাকে ভর্তি করে দেওয়া হয় এবং সেখানে তার গুরু তাকে তার কবি প্রতিভার জন্য তাকে কবিরত্ন উপাধি দিয়েছিলেন। এবার তিনি কার কথায় প্রথম কাব্য রচনা শুরু করলেন? সেটা হচ্ছে বর্ধমানের তখন মহারাজ কীর্তিচন্দ্র রায়। বর্ধমানের মহারাজ ছিলেন কীর্তিচন্দ্র রায়, ঠিক আছে। বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র রায় তার আদেশে ঘনরাম ধর্মমঙ্গল কাব্য রচনা শুরু করলেন। তার আদেশে তিনি কি করলেন? কাব্য রচনা শুরু করলেন। ওনার যে ভণিতা পাওয়া যায় সেখানেই বলে দিয়েছেন, কবি বলেছেন কাব্যের ভণিতায় যে অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী, কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান। তাহলে কীর্তিচন্দ্র ছিল তখনকার রাজা। চিন্তিতার রাজোন্নতি কৃষ্ণপুর নিবসতি, মানে কৃষ্ণপুরে তিনি থাকতেন। দ্বিজ ঘনরাম রসপান, ঠিক আছে। তাহলে ঘনরাম তার কথায় কাব্য লিখতে শুরু করলেন। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগেই তিনি তার কাব্য রচনা করেন। কাব্যের রচনা করতে গিয়ে তিনি যেটা বলেছেন যে এই কথা বলছেন, এই যে সুলভ বলক্ষ পক্ষ দ্বিতীয়াক্ষ তিথি সাম্য সংখ্যা দিনে সাঙ্গ সঙ্গীতের পুঁথি। তার মানে ধরে নেওয়া যেতে পারে তার কাব্য রচনার সময়কাল 1633 শকাব্দ। শকাব্দ থেকে বঙ্গাব্দকে নিয়ে যেতে গেলে তার সঙ্গে 78 যোগ করতে হয়, দিয়ে 1711 সাল। কাব্যের নাম কি ছিল? অনাদি মঙ্গল বা শ্রীধর্ম সঙ্গীত বা মধু ভারতী, ঠিক আছে। অনাদি মঙ্গল বা শ্রীধর্ম সঙ্গীত বা মধু ভারতী, তার এটা ছিল কাব্যের নাম। এই যেখানে বলে দিয়েছি তিনি কীর্তিচন্দ্রের দ্বারা উপকৃত হন। ধর্মবিশ্বাস ছিল ঘনরামের। তিনি ধর্ম ঠাকুরকে ব্যাপকভাবে দেবতা রূপে মানতেন। আবার তিনি বিষ্ণু, শিব, কালী, দুর্গা এই চারটে ঠাকুরেরও তিনি যথেষ্ট ভক্ত ছিলেন। কি কি ঠাকুর সেগুলো? বিষ্ণু, শিব, কালী এবং দুর্গা। এই চারজনেরও তিনি যথেষ্ট ভক্ত ছিলেন। তাহলে ঘনরামের সব থেকে যে নামটা, কাব্যের যে নামটা সব থেকে জনপ্রিয় হয়েছিল সেটা হলো অনাদি মঙ্গল। মনে থাকবে, ঘনরামের সব থেকে কাব্যের যে নামটা সব থেকে জনপ্রিয় হয়েছিল সেটা হচ্ছে অনাদি মঙ্গল। ধর্মমঙ্গলে 24টা পালা আছে আর 1147টা শ্লোক আছে। সবকটা পালা আমি এখানে উল্লেখ করেছি। তাহলে 1147টা শ্লোক আছে। আচ্ছা, এখানে শ্লোক সংখ্যাটাকে চেঞ্জ করব, এটা ভুল আছে। আচ্ছা, তাহলে শ্লোক, হ্যাঁ 24টা পালা আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই পালাগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রঞ্জাবতীর বিবাহ পালা, ঢেকুর পালা, লাউসেনের জন্ম, যেটা লাউসেনের জন্ম, এই স্বর্গারোহণ পালা, একদম শেষ পালাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর অঘোর বাদল পালা, অঘোর বাদল পালা, এই পালাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কাব্য প্রতিভা যদি আমি বলি, এতগুলো তার কাব্যের মধ্যে তিনি সচেতন ভাবে
অলংকার ব্যবহার করেছেন তার কাব্যে, অলংকার ব্যবহার করেছেন, অনুপ্রাসের ব্যবহার করেছেন, এছাড়া ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন, সাধারণত পয়ার ছন্দ ব্যবহার করেছেন। তিনি তার কাব্যে পয়ার ছন্দ ব্যবহার করেছেন। পয়ার ছন্দ ব্যবহার করেছেন, অনুপ্রাস, অলংকারের ক্ষেত্রে অনুপ্রাস, আর হচ্ছে অনুপ্রাসের ব্যবহার করেছেন। অলংকারের ক্ষেত্রে অনুপ্রাস ব্যবহার করেছেন, ঠিক আছে। ছন্দের ক্ষেত্রে পয়ার ছন্দকেই বেশি তিনি বেছে নিয়েছেন। আর শব্দ নির্বাচনের ক্ষেত্রে তৎসম শব্দ ব্যবহার করেছেন। তৎসম শব্দের প্রয়োগ আমরা দেখছি। এই যে নারী চরিত্রগুলো অঙ্কনে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। গ্রাম্য স্থূলতা, কুরুচি অনেক মঙ্গল কাব্যে আমরা দেখতে পাই, যেগুলো মনে করা হয় যে যেগুলো থেকে ঘনরাম চক্রবর্তীর কাব্য কিন্তু অনেকটাই দূরে ছিল। ওকে, যেখানে তিনি কি বলছেন না, ধর্ম ঠাকুরের কৃপায় রঞ্জাবতী নাম তার কাব্যের যে ঘটনাটা, আমরা হরিশ্চন্দ্রর কাহিনীটা জানি, লাউ সেনের কাহিনীটাতে যেখানে বলছেন রঞ্জাবতী পুত্র সন্তান লাভ করেছে যার নাম হচ্ছে লাউ সেন, ঠিক আছে। এই কাহিনীটা বেশি পপুলার। এই লাউ সেনের ক্ষতি, মহামদ বলে এই সময় একজন দুষ্টু লোক এই চরিত্রটা সৃষ্টি করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ চরিত্র, যে কিনা লাউ সেনের ক্ষতি করবার জন্য বারবার চক্রান্ত করছে, কিন্তু ধর্ম ঠাকুরের কৃপায় কি হচ্ছে, কিছুই লাভ হচ্ছে না। আর একজন দুষ্টু লোক হচ্ছে ইছাই ঘোষ, যে কিনা মহামহদের এই তোমার কি বলে প্ররোচনায় এবার গৌড়ের রাজা লাউ সেন সে কি করলো, পশ্চিম দিকে সূর্যোদয় ঘটালো ধর্ম ঠাকুরকে মানে আর কি তার ভক্ত বলে প্রমাণ দেওয়ার জন্য। এরপর দেখা গেল লাউ সেন যখন তপস্যা করছে সেই সুযোগে মহামদ তার রাজ্য ময়নাগড় আক্রমণ করে বসে এবং সেই সময় নিহত হয় লাউ সেনের প্রথম স্ত্রী, যে কলিঙ্গা চরিত্রটা আমরা দেখছি, এই কলিঙ্গা, ঠিক আছে। আর তারপরে লাউ সেন ময়নাগড়ে ফেরে এবং ধর্ম ঠাকুরের যখন স্তব করতে লাগে তখন আবার সকলেই বেঁচে ওঠে। পরবর্তীকালে এই পাপ কার্যের জন্য মহামদ যে দুষ্টু চরিত্রটা তার কি হলো, ধর্ম ঠাকুরের কাছে প্রার্থনা মানে তুষ্ট হয়ে গেছিল। আর ধর্ম ঠাকুরের পূজা প্রচার করে লাউ সেন এবং তার পুত্রের নাম ছিল চিত্রসেন, যারা আবার প্রয়োজনে তারা আবার কি করলো না, তোমার আবার ফিরে গেল, মানে স্বর্গে ফিরে গেল। আচ্ছা, এই ঘটনাটা পুরোপুরি রাঢ় ভূমিকে কেন্দ্র করে রচিত হয়েছে, রাঢ় ভূমিকে কেন্দ্র করে রচিত হয়েছে, সেই জন্য আমরা এটাকে রাঢ়ের জাতীয় মহাকাব্য আমরা বলতে পারি। এটাকে আমরা রাঢ়ের জাতীয় মহাকাব্য এই কথাটা আমরা বলতে পারি, এটা রাঢ় বঙ্গের ইতিহাস হিসেবে পরিচিত আর কি, ঠিক আছে, এই কারণে বলা হয়। চটুল শব্দের ব্যবহার তিনি খুব একটা ঘটাননি, তিনি সংস্কৃত শব্দে খুব সুপণ্ডিত ছিলেন, এই কারণেই তৎসম শব্দের প্রয়োগ তিনি ঘটিয়েছেন। তার কাব্যে পুরাণের প্রভাব দেখা যায়, অবশ্যই পুরাণের প্রভাব দেখা গেছিল তার কাব্যে। আর করুণ রসের প্রভাব দেখা যায়, করুণ রসের প্রভাব বেশি করে নারী চরিত্রগুলো তার কাব্যে খুব গুরুত্বপূর্ণ। নারী চরিত্রগুলো যে দুটো খণ্ড আছে, এই দুটো খণ্ড খুব গুরুত্বপূর্ণ। তিনি পরবর্তীকালে সত্যনারায়ণ সিন্ধু বা সত্যনারায়ণের পাঁচালী নামেও একটি কাব্য রচনা করেছিলেন।
তাহলে এই গেল ঘনরামের ধর্মমঙ্গল কাব্য। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলবো, এই যে ওখানে আছে যেটা বললাম কি কি 9147টি শ্লোক হবে, এটা ঠিক করে নাও, এটা কাটো। এখানে শ্লোক সংখ্যা হবে 9147, এটা কোনোভাবে ভুল প্রিন্টিং এসছে, 9147, ঠিক আছে। ঘনরামের কাব্য বঙ্গবাসী কার্যালয়, কলকাতার বঙ্গবাসী কার্যালয় 1830 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়। ঘনরামের কাব্য 1830 খ্রিস্টাব্দ, বাংলায় যদি বলো তাহলে হবে 1290 বঙ্গাব্দ। 1290 বঙ্গাব্দ। কোথা থেকে হয়েছিল? বঙ্গবাসী কার্যালয়। প্রথমবার মুদ্রিত হয়। প্রথমবার মুদ্রিত হয়। আচ্ছা, লেখক দীনেশ চন্দ্র সেন তার কাব্যে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেন। তার কাব্যে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেছিলেন লেখক দীনেশ চন্দ্র সেন। সেগুলো একবার বলে দিচ্ছি, যে ত্রুটিগুলো লক্ষ্য করেছিলেন এই ঘনরাম চক্রবর্তীর কাব্যে যে ত্রুটিগুলো লক্ষ্য করা হয়, সেটা হলো একঘেয়ে বর্ণনা। একঘেয়ে বর্ণনা রয়েছে। 2 হচ্ছে করুণ রসের অভাব। 3 বীর চরিত্র গঠনে বর্ণনা, এই বীর চরিত্র গঠনে ব্যর্থতা। বীর চরিত্র গঠন সেভাবে করতে পারেননি তিনি। 4 নম্বর হচ্ছে শাস্ত্র জ্ঞান তার বেশি ছিল বলে তিনি সেগুলোর বেশি ব্যবহার করে ফেলেছেন। এইগুলো তিনি বেশি ব্যবহার করেছেন। ওকে, কবি নিজের আত্মপরিচয় দিয়েছেন কোন অংশে? কবি নিজের আত্মপরিচয় দিয়েছেন কোন অংশে? সেটা হচ্ছে তোমার ঢেকুর পালা। দেখো ঢেকুর পালাটা আছে না, এই যে বললাম, এই যে ঢেকুর পালা, এই ঢেকুর পালায় তিনি নিজের আত্মপরিচয় দিয়েছেন। তাহলে কোন অংশটাতে তিনি নিজের আত্মপরিচয় দেন? সেটা হচ্ছে ঢেকুর পালায়। আচ্ছা, কাব্যের সমাপ্তিকাল হচ্ছে 1711। এছাড়াও তিনি যে চরিত্র বললাম, যে আরেকটা তিনি কাব্য রচনা করেছিলেন সত্যনারায়ণের পাঁচালী। আর ঘনরামের যে চরিত্রগুলো হলো সেটা হচ্ছে মহামন, এটা হলো খল চরিত্র। এই চরিত্রটা তিনি খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন। যে যে চরিত্রগুলো তিনি এঁকেছেন, যার মধ্যে লাউ সেন, রঞ্জাবতী, ঠিক আছে। মহিলা চরিত্র যেগুলো, মহিলা চরিত্র যেটা আছে এখানে বলে দিয়েছি, যার মধ্যে খল চরিত্রটা হচ্ছে মহামন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কলিঙ্গা কানাড়া, খল চরিত্রটা হলো তোমার মহামন, ঠিক আছে। যেটুকু গুরুত্বপূর্ণ সবটাই বলে দিয়েছি। ওকে, চল এবার নেক্সট পড়াবো হলো বৃন্দাবন দাস, যেটা চৈতন্য জীবনী সাহিত্য। তাহলে তোমাদের মোটামুটি ভাবে মঙ্গল কাব্য কমপ্লিট। দেখে নিয়েছো তো সবাই মঙ্গল কাব্য? আমি কিন্তু এর পরের মাসে যে এক্সামটা হবে সেখানে মঙ্গল কাব্য থাকবে কিন্তু,
সবার কাছে পুরো নোটটা আছে তো? যে বিজয় গুপ্ত, কেতকা দাস, একবার মিলিয়ে নাও। ভারতচন্দ্র রায়, প্রিয়াঙ্কা একবার বলে দাও। ভারতচন্দ্র, কেতকা দাস, হ্যাঁ বিজয় ম্যাম আছে। গুপ্ত, সবগুলো আছে তো? গণরাম হ্যাঁ আছে, চক্রবর্তী। আর যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলো আমি দিলে তো হবে না, সিলেবাসটাকে সামনে রাখতে হবে সব সময়। আর মুকুন্দ চক্রবর্তী টোটাল পাবে 1 2 3 4 5, পাঁচটা মিলিয়ে নেবে একবার, ঠিক আছে? পাঁচটা বার। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই মাসের পরীক্ষায় তো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন আর বৈষ্ণব পদাবলীটা দিয়েছি পড়া। নেক্সট মান্থে মঙ্গল কাব্য দেব, অনুবাদ সাহিত্য দেব, আর এই বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ মানে চৈতন্য জীবনী সাহিত্য, এই তিনটে থাকবে। সেটা তো বলে দেবো আমি, মাসের প্রথমেই বলে দেবো কি কি পরীক্ষা দেবো। পরীক্ষাটা তোমরা তোমাদের মতো করে দেবে, আমি তো প্রশ্নপত্র পাঠিয়ে দেবো, তারপরে আমাকে জানাবে কেমন। আর অনলাইনে একটা পরীক্ষার ব্যবস্থা, ওটা আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? তাহলে একদম নেগেটিভ মার্কিং সমেত করা যাবে। আচ্ছা চলো, নেক্সট হলো বৃন্দাবন দাস। এগুলো অবশ্যই করবে, আনসার করে দিয়েছি আমি। আচ্ছা, বৃন্দাবন দাস আমরা আগের দিনকে চৈতন্য জীবনী সাহিত্য যখন পড়ছিলাম তখন কৃষ্ণদাস কবিরাজটা পড়ে ফেলেছিলাম, কিন্তু বৃন্দাবন দাস হচ্ছে তার আগের কবি, ঠিক আছে? বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য জীবনীকে নিয়ে তার আগের কবি। এর আগেও লিখেছেন অদ্বৈত আচার্য, এনারা আগে আগে লিখেছেন অনেকটা, কিন্তু দুজন মোট চারজন সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের সিলেবাসে দুজনের কথা আছে, বৃন্দাবন দাসের কথা, ঠিক আছে? কারণ বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম। এমন নয় যে তিনি শুধুমাত্র ধর্মকে স্থাপন করেছেন বলে সেই কারণেই, কারণ তিনি যখন চৈতন্যদেবের আবির্ভাব ঘটে, তার আবির্ভাবের সাথে সাথে বাংলার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এই সবটা কিন্তু চরমভাবে তোমার এই সমগ্র রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবন, সামাজিক জীবন পরিবর্তিত হয়। কারণ এই সময় আমরা একটা দেখছি যে মুসলমান শাসকরা আসছে, তারা বাংলাদেশকে বিভিন্নভাবে মানে ভুল লুণ্ঠিত করছে, বা একদিকে মারাঠারাও আসছে, বর্গীদের আক্রমণ হচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু মানে মারাঠা না, সরি, তোমার মুসলমান রাজত্বের আক্রমণ চলছে। তো সেই কারণে আমরা দেখছি যে বাংলার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন একেবারে ক্ষতবিক্ষত। সেই কারণেই তাদের হাত থেকে বাঁচাতে গিয়ে চৈতন্যদেব একটি নতুন ধর্মের প্রবর্তন করলেন, যেটা শুধু আবার ব্রাহ্মণরাও মানুষের উপর এমন ভাবে অত্যাচার করছে বিভিন্ন তোমার কি বলে কাজকর্মের দ্বারা, তাদের নিয়ম নিষ্ঠা এই সমস্ত, এর ফলে সেগুলো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এই দুইয়ের মাঝখানে দুই ধর্মর হাত থেকে বাঁচাতে গিয়ে চৈতন্যদেব একটি নতুন ধর্মের প্রবর্তন ঘটালেন, যেটা হচ্ছে কৃষ্ণ ধর্ম, ঠিক আছে? এই কারণেই চৈতন্যদেবের সাহিত্যগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্রই একটা জীবনী সাহিত্য নয়, এই সাহিত্যের প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষতা, সেটা হলো বাস্তবতা, আর হচ্ছে অলৌকিক জিনিসপত্র একেবারে ত্যাগ কর। অর্থাৎ এটা শুধুমাত্র একটা কারো জীবনই নয়, এটা হলো হেগিওগ্রাফি, যেটাকে বলা হেজিওগ্রাফি,
যেমন আমরা শ্রী রামকৃষ্ণের জীবনী দেখি, ঋষি অরবিন্দের জীবনী দেখি, এদের জীবনীটা ঠিক যেমন, এই বিষয়টা কিন্তু ঠিক তাই, অর্থাৎ সাধু সন্তদের জীবনী, তাই জন্য এটা সন্ত জীবনী বলা হয়। শুধুমাত্রই এগুলোকে আমরা বায়োগ্রাফি বলে দিতে পারি। তো চৈতন্য দেবের জীবন নিয়ে সংস্কৃত ভাষাতেও কিন্তু জীবনী লিখেছেন। কে লিখেছেন? সেটা হলো মুরারি গুপ্ত। মুরারি গুপ্তের কর্চা আছে, ঠিক আছে, কিন্তু সেটা সংস্কৃত ভাষায় লেখা। তাহলে সংস্কৃত ভাষায় চৈতন্য দেবের জীবনী লিখছেন চৈতন্য জীবনীকা। কে কে ছিলেন? একজন হচ্ছেন মুরারি গুপ্তের কর্চা, যেটাকে আমরা বলি। আর একটা হচ্ছে কবি কর্ণপুর পরমানন্দ সেন। কবি কর্ণপুর পরমানন্দ সেন। কবি কর্ণপুর পরমানন্দ সেন। এই দুটোই তোমার সংস্কৃত ভাষায় লেখা। ওকে, প্রথম বাংলা ভাষায় লিখলেন বৃন্দাবন দাস, আর তার কাব্যের নাম ছিল চৈতন্য ভাগবত। প্রথম লিখলেন বৃন্দাবন দাস, আর তার কাব্যের নাম ছিল চৈতন্য ভাগবত। দেখে নাও ভালো। চৈতন্য দেবের আদি এবং মধ্য জীবন জানার জন্য, চৈতন্য দেবের আদি এবং মধ্য জীবন জানার জন্য যে গ্রন্থটি সব থেকে জনপ্রিয় সেটা ছিল চৈতন্য ভাগবত। আমরা যখন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত পড়িয়ে দিয়েছিলাম আগের দিনকে, বলেছিলাম যে দেখো কৃষ্ণদাস কবিরাজ কিন্তু অন্তর্জীবনটা মানে চৈতন্য দেবের শেষ জীবনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন তার কাব্যে। তার প্রথম জীবন এবং মধ্যিখানের জীবনকে গুরুত্ব দেননি। কিন্তু আমরা দেখছি যে চৈতন্য জীবনী কাব্য লিখতে গিয়ে বৃন্দাবন দাস তার প্রথম এবং মধ্য জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ এইটা জানলেই তবে সমকালীন সমাজ জীবনের কথা আমরা জানতে পারবো। চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পার্ষদ ছিলেন শ্রীবাস। তার ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর পুত্র হচ্ছেন বৃন্দাবন দাস, ঠিক আছে। চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন, মানে ভক্ত ছিলেন একজন অন্যতম শ্রীবাস, আর তার ভ্রাতুষ্পুত্রী মানে ভাইয়ের মেয়ে যেটাকে বলা হয় ভ্রাতুষ পুত্রী আর কি। তো সেই নারায়ণীর পুত্র হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন পিতার কথা কোথাও উল্লেখ না করলেও তার মাতা নারায়ণীর কিন্তু পরিচয়টা দিয়েছিল, তার কাব্যে মাতা নারায়ণীর পরিচয় দিয়েছে। চৈতন্য ভাগবতে সমকালীন জীবনযাত্রার কথা আছে। বৈষ্ণবদের প্রতি অবৈষ্ণব, এটা না বৈষ্ণব, বৈষ্ণবদের প্রতি অবৈষ্ণবদের যে কটাক্ষ, দুর্ভিক্ষ, সেই সময় অনাবৃষ্টি, এইসবের ফলে বৈষ্ণবদের যে জীবনযাত্রা তারা কিভাবে রক্ষা করেছে ইত্যাদি সবকিছু রয়েছে। ইভিন মুসলিম শাসন যেটা বললাম এতক্ষণ ধরে, যে এই সমস্ত সামাজিক জীবনের কথা তুলে ধরেছেন কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যে। তার জন্ম হলো বর্ধমান জেলার দেড় গ্রাম। দীনেশচন্দ্র সেন বলছেন তার জন্ম 1535। আবার সুকুমার সেন বলছেন তার জন্ম 1507 থেকে 1515। তাহলে দীনেশচন্দ্র সেন ইনি বলছেন বৃন্দাবন দাসের জন্ম হলো 1507 থেকে 1535। এটা হচ্ছে তোমার দীনেশচন্দ্র সেন বলছেন। আর সুকুমার সেন বলছেন দুজনেই গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচক। তিনি আবার বলছেন 1507 থেকে 1515 এই সময়টাতে সুকুমার দেব সেনের জন্ম হয়েছে।
আবার বিমান বিহারী মজুমদার তিনি বলছেন নবদ্বীপে কবির জন্ম হয়, সেটা হলো 1515। বিমান বিহারী মজুমদার সুকুমার সেনকেই কিন্তু তোমার কি বলে সমর্থন করেছেন। ওকে, তাহলে এই যে এটা একটা দেখো এখানে বর্ধমান জেলার দেড়গ্রাম, তো এটাকে আবার অনেকে এই নামেও চিনি, সেটা হলো দেনুর। বর্ধমান জেলার দেনুর গ্রামে তিনি জীবন কাটিয়েছেন। তিনি খেতুরির উৎসবে মহোৎসবে যোগ দিয়েছিলেন। নিত্যানন্দের শিষ্যত্ব তিনি গ্রহণ করেন। নিত্যানন্দ যে খুব কাছের মানুষ ছিলেন শ্রী চৈতন্যের, নিত্যানন্দের তোমার শিষ্যত্ব তিনি গ্রহণ করেন এবং পরবর্তীকালে নিত্যানন্দের কথাতেই তিনি তার কাব্য রচনা করেছিলেন। নিত্যানন্দের কথায় কাব্য রচনা করেছিলেন। তার কাব্যের আগের নাম ছিল, পূর্ব নামটা ছিল চৈতন্য মঙ্গল। এই চৈতন্য মঙ্গলটা ছিল পূর্ব নাম। পরবর্তীকালে তিনি তার কাব্যের নাম বদল করে রাখলেন চৈতন্য ভাগবত। ওকে, পিতা ছিল বৈকুণ্ঠনাথ চক্রবর্তী, কুমারহট্ট নিবাসী। এই স্বর গোস্বামীরা বদল করে দেয়। স্বর গোস্বামীদের কথাটা বলে দেবো, টোটাল কতজন স্বর গোস্বামী আছে। চণ্ডীমঙ্গল এই মঙ্গল কাব্যর একটা তোমাদেরকে ছোট্ট নোট দেবো, ঠিক আছে, ওইটা রেখে দেবে, ওটার মধ্যে স্বর গোস্বামীদের কথা বলবে। খণ্ড আছে আদি মধ্য অন্ত, যেখানে আমরা দেখছি যে মোটামুটি ভাবে চৈতন্য ভাগবতের রচনাকাল নিয়ে এক একজন এক এক রকম বলেছেন। মনে করা হয় ওই 1541 থেকে 48, এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময়ে তিনি রচনা করেন, ঠিক আছে, 1541 থেকে 48 এই সময়ে তিনি রচনা করেন। আদি খণ্ডে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে 26টি, আর অন্তঃখণ্ড যেটা সেখানে 10টি অধ্যায় আছে, টোটাল 51টি, ঠিক আছে। আদি খণ্ড যেখানে নিমাইয়ের জন্ম, বাল্যলীলা, নিত্যানন্দের জন্ম, বাল্যলীলা এইগুলো রয়েছে। তাহলে এই যে আদি খণ্ড রয়েছে যেখানে নিমাইয়ের জন্ম, বাল্যলীলা প্লাস নিত্যানন্দের সেম। আর দেখো মধ্যখণ্ড, যেখানে মধ্যখণ্ডে আদি খণ্ডে তারপর তার বিদ্যা শিক্ষা, তারপর লক্ষ্মীর প্রিয়ার সঙ্গে তার তোমার কি বলে বিবাহ, পরবর্তীকালে লক্ষ্মী দেবীর মৃত্যু, আবার বিষ্ণু প্রিয়ার সঙ্গে দ্বিতীয় বিবাহ, এই সবগুলোই রয়েছে, ঠিক আছে। এমনকি নবদ্বীপ থেকে তিনি গয়া চলে গেলেন এবং গয়া থেকে আবার নবদ্বীপ ফিরে এলেন, এই পুরোটাই আদি খণ্ডে রয়েছে। মধ্যখণ্ডে ঈশ্বর প্রেমে চৈতন্যর বিদ্যার অহংকার প্রকাশ, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে তিনি ঈশ্বর প্রেমে মাতোহারা হয়ে গেলেন, তিনি বিদ্যা অধ্যাপনাকে বন্ধ করে রাখলেন এবং পরবর্তীকালে নিত্যানন্দ নবদ্বীপে আবার আসা এবং নিত্যানন্দের সঙ্গে শ্রী চৈতন্যের দেখা হওয়া, তাদের মিলন হওয়া, এই জায়গাগুলো। তারপর নিত্যানন্দের ওই যে জগাই মাধাই এদেরকে উদ্ধার করা, এদেরকে বোঝানো, সচী মাতার বিলাপ, এই সমস্ত গুলো রয়েছে। তাহলে এই অংশগুলো, এবং তার কাব্যে অন্তঃখণ্ডটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তার কাব্যে অন্তঃখণ্ড নিয়ে তিনি খুব একটা কিছু বলেননি, খুব বেশি কিছু, শেষ হয়ে গেছে। বৃন্দাবন দাস মনে করতেন যে শ্রীকৃষ্ণ এবং বলরাম যেমন তাদের যা সম্পর্ক ছিল, মূলত শ্রী চৈতন্যের সঙ্গে নিত্যানন্দের সেই একই রূপ সম্পর্ক ছিল, মানে দাদা ভাইয়ের, ঠিক আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এক প্রকার বৃন্দাবন দাস শ্রী চৈতন্য এবং নিত্যানন্দের মধ্যে যুগল অবতার রূপে তাদেরকে দেখেছিলেন। এই যে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ, এই দুজনকে তিনি যুগল অবতার রূপে দেখেছিলেন।
তিনি খেতুরির উৎসবে যোগ দিয়েছেন, আমি বলেছি। এবার ডিটেলটা দেখো, এখানে আমি সবটাই করে দিয়েছি, যতটুকু বললাম। বৃন্দাবন দাস খুব লৌকিক জীবনের উপর গুরুত্ব দিয়েছেন, শ্রী চৈতন্যের জন্ম, তার বাল্য জীবন, এইগুলো। তিনি একজন সমাজ সচেতন ঐতিহাসিক সচেতন ব্যক্তিত্ব রূপে কাজ করেছেন। তার কাব্যে নবদ্বীপ, শান্তিপুর এই অঞ্চলগুলোর যে সংস্কৃতি, যে ইতিহাস, সেগুলো তিনি তার কাব্যে তুলে ধরেছেন। সমকালীন ধর্মাচরণের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, তিনি তার কাব্যে পয়ার ত্রিপদী ছন্দের ব্যবহার করেছেন। পয়ার ত্রিপদী, পয়ার এবং ত্রিপদী ছন্দ ব্যবহার করেছেন। ব্যাস, এইটুকু দেখলেই যথেষ্ট। বলো, কোনো অসুবিধা হলো বুঝতে? আচ্ছা, এখানে পুরো চৈতন্য জীবনী সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছি, এবং যেগুলো ভালো করে দেখবে উত্তর করে দিয়েছি সব। আচ্ছা, প্রশ্ন রিলেটেড কারোর কোনো প্রশ্নে নোটস কিন্তু জমা পড়ছে, বারবার বলছি পড়াশোনাটা শুরু করো এবারে। প্রশ্নগুলো অনেকগুলো দেওয়া হচ্ছে, যে যদি কারোর কোনো প্রশ্নে কোনো অসুবিধা দেখো অবশ্যই আমাকে জানাও। তাহলে বিল্বন দাসের জন্মটা কোনটা ধরবো? এখানে 1919 আছে, আর এখানে 1515 মতো পার্থক্য, যে কোনটা জন্মের ধরবো? সালটার কথা বলছো, কোনটা দেবে? হুম 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 হুম। হ্যাঁ, জন্মের সালগুলো মধ্যযুগে। ওখানে তুমি দেখবে যে ওখানে দেখো 19ই আছে, 1519 আছে, তো ওটাই দেবে। হুম কিন্তু যদি সুকুমার সেনেরটা সব থেকে গুরুত্বপূর্ণ, 1515টা হচ্ছে সব থেকে অথেন্টিক সাল, ঠিক আছে, এখনো পর্যন্ত হুম যা যা পাওয়া গেছে। তো পরীক্ষায় যদি দেখো যে কোনো একটা থাকবে, দেখবে 1515 যদি থাকে তাহলে ওটাই উত্তর করে আসবে, আদারওয়াইজ 1519। ঠিক আছে। ঠিক আছে। আরেকটা বিষয় নিয়ে গন্ডগোল আছে, সেটা হচ্ছে ওনার কাব্য রচনার সালটা, ওটাও গুরুত্বপূর্ণ। ওটাতে 1548ই হবে, কিন্তু ওখানেও সুকুমার সেন আবার মন্তব্য করেছেন। এটা দীনেশ চন্দ্র সেন বলছেন যে 1548, আবার সুকুমার সেন বলছে না, ওটা হবে 1534-35। তবে সেক্ষেত্রে আবার বিমান বিহারী মজুমদার বলছেন যে না, ওটা 1548 হবে। ঠিক আছে, সুকুমার সেনের মতটা লিখে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে, দেখবে ওখানে না, এই যেহেতু মধ্যযুগের সাল নিয়ে খুব গন্ডগোল আছে, তো এই লেখকদের নামগুলো তুলে দেবে, যে সুকুমার সেনের মতে কি, দীনেশ চন্দ্র সেনের মতে কি, প্রশ্নে এগুলো দিয়ে দেবে, সেটা দেখে তবে উত্তরটা করবে। 1534 থেকে 35 এটা সুকুমার সেন বলছে, আর সর্বজন বিদিত যেটা, সেটা হলো 1548। পরে আগে দেখো, যদি অসুবিধা হয় তারপর আবার কোনো জায়গায়। হুম। আচ্ছা আচ্ছা, আজকে ধ্বনি পরিবর্তনটা করিয়ে দিই। হ্যাঁ, ওই অনেকদিন ধরে পড়ে আছে তো আনসার শিটটা, তো ধ্বনি পরিবর্তনটা আজকে করিয়ে দিই। সবাই আসলে আমার মনে হয় অনেকে বিহার টেট দিচ্ছে, যার জন্য ক্লাস করতে পারছে না 27 তারিখ। টেট নয়, সরি, বিহারের এসএলএসটি, যেটা স্কুলে পড়ি। বিশাল বড় সিলেবাস করেছে। এই সেটটা কত দূর হয়েছে কার? এই অংশটা করিয়ে দিচ্ছি আজকে।
চলো আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি হবে বল। স্বরভক্তি এর অপর নাম কি হবে? কি বলে স্বরভক্তির অপর নামকে? বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ, রাইট। এই সেটটা ম্যাডাম আমাদের থাকেনি, পাইনি এটা। দাঁড়াও এক মিনিট। স্বরভক্তি এর অপর নাম হলো বিপ্রকর্ষ, রাইট দিলাম। তারপরে হচ্ছে নিচের মধ্যে কোনটা হলো মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ? একটা বলে যে স্বপ্ন থেকে স্বপন, আচ্ছা, একটা হচ্ছে সত্য থেকে সৈত্য, একটা হচ্ছে বিলাত থেকে বিলিতি, আর একটা হচ্ছে ধপধপ থেকে ধপাধপ। বলো। বিলাত থেকে বিলিতি। বিলাত থেকে বিলিতি কেন? ও, বিলাত থেকে বিলিতি তো এখানে হবে না, তার কারণ হলো বিলাত এখানে তো হ্যাঁ আকার আছে স্বরের আছে। তো আগমন হয়েছে, মানে ওই স্বপ্ন হ্যাঁ। যেটা তোমার কি বলে ভেঙে, মানে যুক্তাক্ষর আছে ওটা ভেঙে আসছে, তাই জন্য এখানে উত্তরটা হবে দেখা যায়। এখানে উত্তরটা হবে স্বপ্ন থেকে স্বপন। এই যে এটাকে ভাঙছি স্বপ্ন, এটা মধ্যিখানে দেখো সব পয়ে, তারপরে প, মধ্যিখানে পটা ভাঙলাম সেই জন্য যুক্ত হলো, সেই জন্য এটা হয়েছে স্বপন, বিপ্রকর্ষ। তারপরেরটা কোনটা বিপ্রকর্ষ? বিলাতি থেকে বিলিতি, হর্ষ থেকে হরস, ফলাহার থেকে ফলার, আর লাফ থেকে ফাল, কোনটা? এক্ষেত্রেও হবে হর্ষ থেকে হরস। দেখ, সবসময় বিপ্রকর্ষ মানে স্বরের আগমন হয়, তাই তো? তো সেটাকে আমরা কি বলবো? মধ্যিখানে বিপ্রকর্ষ মানে মধ্যিখানে আগমন হবে। এই যে হরস, রটা মধ্যিখানে এসেছে, তাই এক্ষেত্রে উত্তর হবে বি। পরেরটা, পরেরটাও বিপ্রকর্ষর উদাহরণ কোনটা হবে? দশেরটা কোনটা হবে? এই এক। এরটা হবে স্বপ্ন থেকে স্বপন আর ক্লিপ থেকে কিলিপ, দেখো সব মধ্যিখানে আগমন হয়েছে। কিলিপ, স্বপন, দেখো মধ্যিখানে প। কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগম বলেছে, এবার কিন্তু বলেনি যে মধ্য স্বরাগম না অন্ত স্বরাগম নাকি আদি স্বরাগম। তাহলে এবার বল কোনটা হবে? বসতি মনে হচ্ছে না, না বসত থেকে বসতি। বসত থেকে, কিন্তু পিরিতি কেন হবে না? ওটা তো প্রীতি থেকে পিরিতি এসছে। ও তাও হবে। এক্ষেত্রে উত্তরটা হবে এ, পিরিতি। পরটা আবার স্বরভক্তি দিয়েছে, আবার উত্তর হবে বি এরটা। এই যে প্রীতি গ্রেটার দেন হলো বি, সব যত যুক্ত বর্ণ আছে সেটাকে ভেঙে এখানে আসছে পিরিতি। পরেরটা হচ্ছে ক্লেশ থেকে কিলেশ, আর দেখো এই যে প্রীতি থেকে পিরিতি পরেরটাই দিয়েছে, মানে বলেই দিয়েছে। আর গ্লাস থেকে গেলাস, এগুলো কিসের উদাহরণ?
মধ্য মধ্য। স্বরাগম। এই যে কিলিপ, শ্লোক, ভ্রু এগুলো কিসের উদাহরণ? কিলিপটা তো মধ্য স্বরাগমের উদাহরণ। শ্লোক থেকে ষোলো আর ভ্রু থেকে ভুরু এগুলো সব মধ্য স্বরাগম হবে। আচ্ছা, কোন শব্দ কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি বসছে, এরূপকে কি বলা হয়? আচ্ছা, অতিরিক্ত স্বরধ্বনি শব্দের শেষে বসছে, শেষে বসলে তাকে আমরা কি বলি? স্বরের আগমন যদি শেষে হয় তাকে আমরা কি বলবো? অন্তঃস্বরাগম বলবো না? পড়া আরম্ভ করো, সামনে পরীক্ষা নেব, পড়া হচ্ছে না। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার এবং হর্ষৌকার উচ্চারিত হলে এটাকে কি বলা হয়? কিসে থাকে হর্ষইকার আর হর্ষৌকার? পড়ানোর সময় বলেছিলাম। আগে থাকলে সেটা কি হয়? এই যেমন ধরো কোরিয়া, এটা এই যে ক অ র হর্ষই, তার মানে হর্ষইটা এক্ষেত্রে পড়েছি, তাই তো? সেটা আগে উচ্চারিত হবে। যদি আমরা সেটা কি করি, কইরা করি, তাহলে সেটা কি হবে? আগে কিভাবে উচ্চারিত হবে? এই যে আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলা হয়? অপিনিহিতি বলে না? এই যে কোরিয়া, এটাকে ভেঙে দাও, ক হর্ষই র কয় চফলা আকার কইরা, এটা অপিনিহিতি। সত্য থেকে সৈত্য কিসের উদাহরণ? অপিনিহিতি। সত্য থেকে সৈত্য হচ্ছে অপিনিহিতির উদাহরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য স্বরধ্বনি যুক্ত হচ্ছে, তাকে কি বলবো? অসমীকরণ। তাকে আমরা বলবো অসমীকরণ। সমীকরণ আছে, এটাকে আমরা বলবো অসমীকরণ। সমীভবন নয় কি? একই স্বরের পুনরাবৃত্তিকে দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি আনছি, তাকে আমরা বলবো অসমীকরণ। যেমন ঝম প্লাস ঝম, দেখো মধ্যিখানে এই যে ঝমাঝম, এই যে ঝমঝম কথাটা না এনে মধ্যিখানে আমরা অন্য আরেকটা শব্দের মানে অন্য আরেকটা বর্ণর আমরা আগমন ঘটাচ্ছি, সেটাকে আমরা বলবো অসমীকরণ। ঝমাঝম, এই যে আকারটা মধ্যিখানে এসেছে। ঝমঝম হতো, ঝমঝমটাকে না ব্যবহার করে ঝমাঝম আকার বললাম। কোনটি অসমীকরণ হবে নিচের মধ্যে, এটা বলো তো তোমরা। টপাটপ। টপাটপ, রাইট। পরেরটা, একটা স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনির পরিবর্তন ঘটছে, কি বলবো? স্বর সংগতিটাকে বলবো না? মনে পড়ছে সেই স্বর সংগতিটা, যেটা একটার প্রভাবে আরেকটা প্রভাবিত হচ্ছে, কখনো আগের বর্ণের প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে, কখনো পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত হচ্ছে, বা অনেক সময় দুটোর প্রভাবে দুটোই প্রভাবিত হচ্ছে।
যেমন পরেরটাই দেখো, বলছে আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর যদি পরিবর্তিত হয় তাকে স্বরসঙ্গতি বলে। কিন্তু কোন স্বরসঙ্গতি বলে বলো তো? পরাগত। না, পরাগত। পরাগত আর হচ্ছে পরেরটার প্রভাবে আগেরটা প্রভাবিত। আউ এখানে তো বলেছে আগেরটার প্রভাবে পরেরটা প্রভাবিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রগত। হবে প্রগত। প্রগত প্রগত হবে। মনে পড়ছে যেমন প্রগততে কি বলেছিলাম, বিকাল থেকে বিকেল, সাপোজ। এই যে আগেরটার প্রভাবে পরেরটা, এটাতে আকার ছিল, প্রভাবিত হয়ে গিয়ে দেখো একার হয়ে গেল, পরেরটা প্রভাবিত হচ্ছে। এখানে তাহলে এবার বলো আমাকে কোনটা হবে প্রগত স্বরসঙ্গতি? বিদাত থেকে বিদিতি। বিলাত থেকে বিলিতি, ওটাই হবে। বিলাত থেকে বিলিতি হবে। হুম। মূলো। লাস্টেরটা হবে, লাস্টেরটা। ওই যে মূলা থেকে মূলো, কারণ বিলাত থেকে বিলিতি একটা জিনিস আমি বলেছিলাম, দেখবে যে আয়ের প্রভাবে যে স্বরধ্বনিটার পরিবর্তন ঘটে, আয়ের প্রভাব, এটা সাধারণত মধ্য স্বরসঙ্গতিতে ঘটে। এটা বিলাত থেকে বিলিতি, আ হস্যই এইগুলোর প্রভাবে ঘটে। এটা মনে রাখতে হবে, এটা কখনো আদিতে ঘটবে না। যেমন ভিখারি থেকে ভিখিরি, জিলাপি থেকে জিলিপি, এইগুলো। অর্থাৎ একটা নিয়ম তোমাদেরকে বলেছিলাম যে আ স্বরের প্রভাবে কি হবে, পরবর্তী ধ্বনিটা পরিবর্তিত হবে, বা হস্যইয়ের প্রভাবে পরবর্তী ধ্বনিটাতে প্রভাবিত। এগুলো সব পরাগততে দেখা যায়। এখানে উত্তর হবে মূলা থেকে মূল। ঠিক আছে, আর হস্যই যখনই দেখবে কোনো বর্ণে রয়েছে সঙ্গে সঙ্গে ওটা কি করবে, পরাগত। আচ্ছা, নিচের কোনটা হবে? নিচের কোনটা হবে প্রগত স্বরসঙ্গতি? এক্ষেত্রে হবে সি এর, শিকা থেকে শিকে। শিকা থেকে শিকে, এইটা হবে প্রগত স্বরসঙ্গতি। আচ্ছা, অন্তঃস্বরের প্রভাবে যদি আদ্যস্বর পরিবর্তিত হয় তাকে আমরা কি স্বরসঙ্গতি বলবো? উত্তর তো বলেই দিয়েছি, আগেরটার প্রভাবে পরের, আগে পরেরটার প্রভাবে আগেরটা। পরাগত হবে। পরাগত, ইয়েস। তাহলে দেশি থেকে দিশি, এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে? প্রগত হয়েছে, মধ্যগত হয়েছে, অনন্য হয়েছে, না পরাগত হয়েছে? পরাগত, কারণ পরেরটা প্রভাবে আগেরটা প্রভাবিত হয়েছে। ঠিক বলেছো, পরাগত হবে। আচ্ছা, অনন্য স্বরসঙ্গতি এখানে কোনটা হবে এই চারটের মধ্যে? মানে দুটোর প্রভাবে দুটোই প্রভাবিত হয়েছে। মুজোটা হবে, মজা থেকে মুজো। মোজা থেকে মুজো। আচ্ছা, স্বরলোপ কোনটা হবে? নিচের কোনটা স্বরলোপ? স্বরলোপটা মনে পড়ছে যে যেখানে আমরা উচ্চারণের জন্য কি করি, সহজ করবার জন্য কোন শব্দের প্রথম স্বরধ্বনিটাকে শব্দের মাঝের এবং শেষের স্বরধ্বনি, মানে কোন শব্দের মাঝখানে বা প্রথমে বা শেষের স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায়, উচ্চারিত না সেইটা, এটা হবে। বাক্য থেকে বাক্য,
সত্য থেকে সৈত্য, এটা এটা কি করে হবে? প্রথমটা তো অপিনি, বাক্য থেকে আমি বাক্য। সিয়েরটা বললাম, সিয়েরটা। আচ্ছা সিয়েরটা, বস্তি থেকে বসতি, থেকে বস্তি, হবে জানালা থেকে। হবে, সিয়েরটাই হবে। পরেরটা, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোককে কি বলে? কি বলে? দ্রুত উচ্চারণের জন্য যে লোকটা পায় তাকে আমরা বলছি সম্প্রকর্ষ। দ্রুত উচ্চারণের জন্য যে লোকটা পায় তাকে আমরা বলি সম্প্রকর্ষ। যেমন দেখো, জানালা থেকে জানলা, এটা কিসের উদাহরণ হবে তাহলে? তাড়াতাড়ি উচ্চারণ করে দিয়েছে, দেখো সম্প্রকর্ষ। আচ্ছা, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটেছে, তাকে কি বলবো? তাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। যেমন বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে হচ্ছে বাস্ক। যেমন ধরো বললাম তলোয়ার থেকে তরোয়াল, তলোয়ার থেকে তরোয়াল। তলোয়ার আর তরোয়াল, হ্যাঁ। তাহলে এগুলো হলো ধ্বনি বিপর্যয়। আর লাস্টেরটা বলো তাহলে তোমরা, রিক্সা থেকে রিস্কা, এটা কিসের উদাহরণ হবে? ধ্বনি বিপ্লব। ধ্বনি বিপর্যয়, একদম। তাহলে এই হলো এর আনসার গুলো, এইভাবে করতে হবে। নেক্সট দিনকে সন্ধিটা করিয়ে দেবো, একবার পরীক্ষাটা দিয়ে নাও, তারপর বলে একবার সন্ধিটা। ম্যাডাম এই পিডিএফটা, ম্যাডাম এই পিডিএফটা একটু গ্রুপে দিয়ে দেবেন, আমার কাছে হ্যাঁ হ্যাঁ, নেই। গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আমি দাগ দিয়েই দিচ্ছি, ঠিক আছে? আমি সন্ধিটা করে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সন্ধিটা করে রাখো, আমি দেখে দেবো, নেক্সট দিন করিয়ে দিচ্ছি। পরীক্ষাটা আগে দিয়ে নাও। আচ্ছা, নেক্সট দিনকে আমরা তাহলে ওদিকে শেক্সপিয়ারটা শুরু করেছিলাম, শেক্সপিয়ারের পরে একটা পড়বো বা কালিদাসটা পড়বো সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। আর আমরা টেক্সটটা একটু আবার এগিয়ে নেবো, ঠিক আছে? টেক্সটটা অনেকটা পিছনে আছে, ওটা এগিয়ে নিতে হবে। চলো তাহলে আজকে রাখি।